মাত্র ৩ মাসেই ৮৭,০০০ কোটি টাকা কমেছে খেলাপি ঋণের পরিমাণ। ফলে ২০২৫-এর ডিসেম্বর শেষে তা দাঁড়িয়েছে ৫,৫৭,২১৭ কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংক গতরাতে এমন তথ্য প্রকাশ করেছে। সে অনুযায়ী বর্তমানে এই হার মোট বিতরণ করা ঋণের ৩০.৬%। এর আগে একই বছরের সেপ্টেম্বর শেষে যা ছিল রেকর্ড ৩৫.৭৫%। প্রতিবেদনে বলা হয়েছে যে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ৬১টি বাণিজ্যিক ব্যাংকের বিতরণ করা মোট ঋণ ১৮,২০,৯১৫ কোটি টাকা, যা গত ৩ মাসের ব্যবধানে বাড়ে মাত্র ১৭,০০০ কোটি। একই সময় ১.৫ লাখ কোটি টাকার উপরে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন ঘাটতি কমে নেমেছে ১,৯১,০০০ কোটি টাকায়। অন্তর্বর্তী সরকারের মনোযোগের ঘাটতি, আইন শৃঙ্খলার অবনতি, গ্যাস বিদ্যুতের সমস্যা ও বৈশ্বিক সংকটের কারণে টানা রপ্তানি আয় কমছে বাংলাদেশের, এমনটা মনে করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আর সাবেক সভাপতি ফারুক হাসানের মতে ব্যবসা বান্ধব পরিবেশের নিশ্চয়তা এখনো পাচ্ছেন না উদ্যোক্তারা, যার প্রভাব পড়ছে এই খাতে। আর বিশ্লেষকদের মতে সঠিক নীতি সহায়তা ও বাণিজ্য কূটনীতির মাধ্যমে অল্প সময়ে ঘুরে দাঁড়ানো সম্ভব। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। শত সংকটের মধ্যেই বাংলাদেশের অর্থনীতি মূলত দাঁড়িয়েছিল বহির্খাতের প্রধান দুই সূচক রপ্তানি ও রেমিটেন্সের উপর। অন্তর্বর্তী সরকার দায়িত্বের পর রেমিটেন্সের সুবাতাস বইলেও গেল ৭ মাস ধরে উল্টো পথে হাঁটছে রপ্তানি। কারণ আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে কমেছে এই খাতের আয়। অবস্থা এতটাই চ্যালেঞ্জিং যে লক্ষ্যমাত্রা অর্জনের শেষ ৪ মাসের প্রতি মাসে পণ্য বিক্রি করতে হবে $৬ বিলিয়ন হারে, যা এর আগে কখনোই সম্ভব হয়নি। ইপিবির হিসাবে অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট আয় হয়েছে $৩২ বিলিয়ন কম, যা আগের অর্থবছরেও ছিল প্রায় $৩৩ বিলিয়ন। আর এই ধাক্কার কারণ ছিল তৈরি পোশাক, কারণ $1 বিলিয়ন ওপরে পুরোটাই খোয়া গেছে এই খাত থেকে। আমরা একটা মাত্র এক্সপোর্ট প্রোডাক্টের উপর বেশি নির্ভরশীল, তো এই জায়গাটা আমাদের জন্য মোর চ্যালেঞ্জিং। আপনার ব্যবসা করার খরচ বৃদ্ধি পাওয়ার কারণে এবং রাজনৈতিক কারণে, ট্রাম্প ট্যারিফের কারণে, এই অনেকগুলো বিষয় একসাথে, তারপর জ্বালানি সমস্যার কারণে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ঠিক মতো কাজ করতে পারছে না এখনও, এইসব মিলে সমন্বিত কারণেই হলো এটা হলো ডিক্লাইনিং। ট্রাম্পের ট্যারিফ এটা একটা বড় কারণ ছিল। এটার কারণে ইউএসএতে নেগেটিভ হয়েছে এবং এটার কারণে অন্যান্য দেশ ইউরোপে আরও কম্পিটিটিভ অফার করেছে ওখানে। মূলত ট্রাম্প ট্যারিফ শুরু হলে মার্কিন বাজারে বেড়ে যায় পণ্যের দাম, ফলে কেনা কমিয়ে দেন সে দেশের ভোক্তারা। আর তারই প্রভাব কম বেশি পড়ে বাংলাদেশে। শুধু তাই নয়, ইউরোপের বাজারে ভারত ও চীনের আগ্রাসী প্রতিযোগিতা পিছিয়ে দেয় বাংলাদেশকে। বিজিএমইএর সাবেক এই সভাপতি মনে করেন, নতুন সরকার বিষয়টি জোরালোভাবে আমলে নিলে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। আনইন্টারাপ্টেড আমাদেরকে পোর্টের অ্যাক্টিভিটিস থাকতে হবে, এয়ারপোর্টের অ্যাক্টিভিটিস থাকতে হবে। এটার সাথে সাথে আমাদের যে ইউটিলিটিস যেগুলো আছে, আমাদের যে গ্যাস সরবরাহ, ইলেকট্রিসিটি সরবরাহ, এই জিনিসগুলো আনইন্টারাপ্টেড। এটার সাথে সাথে আমাদেরকেও প্রেশারে আনতে হবে। সাপ্লাই সাইডে আমরা কিন্তু ভারত, ভিয়েতনাম, চায়না, আপনি অলমোস্ট যে কোনো দেশের নাম বলেন, তাদের থেকে আমাদের অবস্থা কিন্তু খারাপ। আমাদের জ্বালানির অসুবিধা আছে, বন্দর ব্যবস্থাপনা দুর্বল, কাস্টমস ক্লিয়ারেন্সে অনেক অভিযোগ আছে, লজিস্টিক্স সুবিধা খুব সম্ভবত বাংলাদেশের মতো এত খারাপ অবস্থা পৃথিবীর কোনো এত বড় রপ্তানিকারক দেশে নাই। কস্ট অফ ডুইং বিজনেসের কথা বাদই দিলাম, ঘুষ, দুর্নীতি ইত্যাদির কথা আমরা সবাই জানি। ৮ মাসে তৈরি পোশাকে আয় কমলেও খানিকটা বেড়েছে হোম টেক্সটাইল, ওষুধ, হালকা প্রকৌশল এবং চামড়াজাত পণ্যে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দর্শক, এ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন বিকিমের সাবেক সভাপতি জনাব ফজলুল হক। জনাব ফজলুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ বিজনেসের এই আয়োজনে। আমরা আসলে প্রতিবেদনটিতে ছিলাম যে টানা আগস্ট থেকে আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত রপ্তানি আয় কমছে এবং সবচাইতে যে বড় অভিজ্ঞতা সেটা কিন্তু এসছে তৈরি পোশাকের উপর। প্রায় $1 বিলিয়ন উপর কিন্তু আমাদের রপ্তানি কমে গেছে এবং আমরা দেখলাম যে $৩৫০ কোটি নিচে কিন্তু আমাদের চলে এসছে যে আমাদের যে পোশাক খাত এবং টোটাল যে রপ্তানি আয়টা, এটি আসলে কেন কমছে এবং সামনের দিনে এটি আসলে কতটা অভিঘাত ফেলবে আমাদের পুরো খাতের উপর, বিশেষ করে তৈরি পোশাকের বিষয়টি আপনি একটু জানাবেন। যে কারণগুলো উল্লেখ করা হয়েছে, বিজেপি সাবেক সভাপতি অর্থনীতিবিদ ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন, এর সঙ্গে দ্বিমত করবার কোনো অবকাশ নেই। কারণগুলো মোটামুটি ওনারা উল্লেখ করেছেন এবং আমি এর সঙ্গে যদি একটু আরেকটু খারাপ সংবাদ বা সম্ভাবনা যোগ করি যে এই পরিস্থিতি আগামী ৪-৫ মাসে বড় ধরনের কোনো উন্নতি হবার সম্ভাবনা নেই।
কারণ জানুয়ারি ফেব্রুয়ারি এই 2টা মাস আমাদের জন্য স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট মাস ছিল এই কারণে যে বাংলাদেশ ট্রেডিশনালি সামার সিজনে বেশি রপ্তানি করে, মানে ইউরোপ আমেরিকার সামার সিজনে সেইটা শিপমেন্ট কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে একেবারে পিক সিজন, এবং সেইখানে আমাদের এই পিছিয়ে পড়াটা এটা খুব একটা ভালো সংকেত দিচ্ছে না। এবং ফেব্রুয়ারিতে পিছিয়ে পড়ার হয়তো এই বড় ঘাটতির একটা বাড়তি কারণ থাকতে পারে যে ফেব্রুয়ারি মাসে আমাদের বাড়তি কয়েকটা ছুটির দিন গেছে, নির্বাচন এবং 21শে ফেব্রুয়ারি সব প্রত্যেকবারই থাকে, বাট নির্বাচনের জন্য 3-4 দিন বাড়তি বন্ধ ছিল, সেটার কারণে প্রোডাকশন হয়তো কিছু কম হয়েছে, বাট সেটা মূল কারণ না। মূল কারণগুলো মানে ইতিমধ্যে আপনার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবং বিষয়টা ওইরকমই। এবং আমাদেরকে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সক্ষমতা মানে অনেক অনেক বৃদ্ধি করতে হবে। সেই সক্ষমতা শুধু মানে আমাদের এই ফ্যাক্টরি লেভেলে করতে হবে না, ফ্যাক্টরি লেভেলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে এবং পলিসি সাপোর্টগুলো মানে গভর্নমেন্টের যে সমস্ত মেশিনারিজ আছে যেটা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, যেমন যেগুলো আপনার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে পোর্ট এফিসিয়েন্সি, বিদ্যুৎ গ্যাস সরবরাহের এফিসিয়েন্সি, আপনার কস্ট অফ ডুইং বিজনেসের যে আদার খাতগুলো আছে সেইখানকার এফিসিয়েন্সি, এইগুলো যদি বৃদ্ধি করা না যায়, আমরা যদি আমাদের কস্ট কাট ডাউন করতে না পারি এবং এই ইন্টারেস্ট রেট যেটা 16%-17% গিয়ে ঠেকেছে, এইটাকে যদি আমরা সিঙ্গেল ডিজিটে দ্রুত নামিয়ে আনতে পারি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে উন্নতি লাভের আমি কোনো সম্ভাবনা দেখছি না। পণ্যের বহুমুখীকরণ সেটা তো বহুদিন যাবত আমরা বলে আসছি, শুধু সবাই বলে আসছে সেইটা। এবং আপনার এই প্রতিবেদনে যেটা উল্লেখ করা হয়েছে যে তৈরি পোশাকের রপ্তানি কমলে অন্যান্য খাতগুলোর রপ্তানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, সেইটা কিন্তু একটা ইন্ডিকেশন যে আমাদের অন্যান্য খাতে যথেষ্ট মনোযোগ দেওয়ার এখনো অবকাশ আছে, কিন্তু সেইটা অনেক মানে লম্বা প্রোগ্রাম, সেটা কালকে বা আগামী 2-3 মাসে আপনি সেটা করতে পারবেন না, বাট সেটা রেজাল্টও নিতে পারবেন না। বা সেইটাকে মাথায় রেখে আমার যেটা এখন ইমিডিয়েট করা দরকার, এই তৈরি পোশাক শিল্পটা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে সেই জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা দরকার। এবং পাশাপাশি আমরা যারা মানে প্রস্তুতকারক আছি, আমরা যারা ম্যানুফ্যাকচারার সাইডে আছি, আমাদেরও এফিসিয়েন্সি আমরা কিভাবে আরো বৃদ্ধি করতে পারি, গার্মেন্টসের ভিতরে আমরা পণ্যের আরো কিভাবে বৈচিত্র্যকরণ করতে পারি, নতুন নতুন প্রোডাক্ট বায়ারদের কাছে আমরা অফার করতে পারি, সেই ক্ষেত্রে মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা R&D বলে আমরা সবাই জানি, সেই R&D খাতেও আমাদের আরো বেশি মানে বিনিয়োগ করা, সেই বিনিয়োগটা অর্থনৈতিক বিনিয়োগ এবং সময় বিনিয়োগ মানে এবং আমাদের অ্যাটেনশনের বিনিয়োগ সবগুলি করা দরকার বলে আমি মনে করি। জনাব ফজলুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে 71 বিজনেসের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে রপ্তানি কমার অন্যান্য কারণগুলো আমরা আপনার কাছ থেকে জেনে নিব বিস্তারিতভাবে। দর্শক, রপ্তানি কমে যাওয়া ইস্যুতে আমাদের সাথে কথা বলার জন্য সরাসরি অনলাইনে যুক্ত হয়েছিলেন বিকিএমের সাবেক সভাপতি জনাব ফজলুল হক। আমরা যাচ্ছি পরের খবরে। সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ বাংলাদেশের জন্য খুব বেশি কার্যকর নয়, উল্টো এতে কমে গেছে বেসরকারি বিনিয়োগ। অন্যদিকে বাজার থেকে ডলার কেনায় সেই চেষ্টা বাধাগ্রস্ত হয়েছে। নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দায়িত্ব নেওয়ার পর প্রথম সপ্তাহে অর্থমন্ত্রীকে নিয়ে ব্রিফও দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন রুহুল আমিন। বিশ্বব্যাপী মূল্যস্ফীতির অনিয়ন্ত্রিত যাত্রা শুরু করোনা মহামারীর মাধ্যমেই। দেউলিয়া হওয়া শ্রীলঙ্কা, ভারতসহ বহু দেশ এ অবস্থা কাটিয়ে উঠলেও পারেনি বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের চেষ্টায়ও সাফল্য আসেনি খুব একটা। ফলে সেই চাপ এখন বিএনপি সরকারের ঘাড়ে। মূল্যস্ফীতি কমানোর লড়াইয়ে অন্তর্বর্তী সরকারের অগ্রভাগে ছিলেন সদ্য বিদায়ী গভর্নর, যিনি ভরসা রাখেন অর্থনীতির চিরায়ত তত্ত্বে নীতি সুধার বাড়িয়ে। কিন্তু অর্থ বিভাগ বলছে উচ্চ খেলাপি ঋণ সহ ব্যাংক খাতের অন্যান্য সমস্যা স্থির রেখে শুধু নীতি সুধার বাড়ানোই মূল্যস্ফীতি কমেনি। এছাড়া চলতি অর্থ বছরের 7 মাসে $432 কোটি কেনায় বাজারে বেড়ে যায় টাকার সরবরাহ। অন্যদিকে ডলারের দাম ধরে রাখায় কমেনি আমদানি ব্যয়, ফলে উল্টো পথে হাঁটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রক্রিয়া। আমাদের মূল্যস্ফীতি অতখানি কমে না, এটার বড় কারণ হলো যে আমাদের ব্যক্তি খাতের ঋণের প্রবাহ হয়তো এখন খুবই কমেছে, কিন্তু সার্বিকভাবে মুদ্রা সরবরাহটা অতখানি কমানো যায়নি, কারণ সরকার বড়ভাবে ঋণ করেছে। এবং একই সাথে যখন রিজার্ভ তৈরি করতে হয়েছে আমাদেরকে এই সময়ে, তখন আমাদেরকে কিন্তু অর্থ যেটা আমরা বলি নগদ অর্থ, এটা আমার অর্থনীতিতে প্রয়োগ করতে হয়েছে, কারণ সরকার বাজার থেকে যখন ডলারটা কিনেছে তার জায়গায় কিন্তু ওনারা টাকাটা বাজারে ছেড়েছেন।
অর্থ বিভাগ বলছে নীতি সুদহার বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়েছে বেসরকারি বিনিয়োগে। ঋণের সুদ 15% উঠে যাওয়ায় ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তারা মূলধন সংকটে পড়েছেন, যার প্রভাব পড়েছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চান তাহলে এই 13-14-15% ইন্টারেস্টে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। তার বড় প্রমাণ হচ্ছে বেসরকারি খাতে বিনিয়োগ একদম হিস্ট্রিক্যালি সবচেয়ে নিচে। তো এইটাই তো একটা বড় ইন্ডিকেশন। যারা বুদ্ধিমান, যারা রিয়েলি ব্যবসা করতে চায়, ইন্ডাস্ট্রি করতে চায়, তারা কিন্তু এত হাই ইন্টারেস্টের লোন নিয়ে কোনো ইন্ডাস্ট্রি করবে না। আর যারা টাকা নিয়ে, যাদের মোটিভ থাকে দিব না বা দিতে হবে না, তারা নিবে। তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে কমানো যাবে মূল্যস্ফীতি? অর্থ বিভাগ বলছে খাদ্য উৎপাদন বাড়াতে হবে, পাশাপাশি দরকার সমন্বিত মুদ্রা ও রাজস্ব নীতি। জোর দিতে হবে সরবরাহ ও বাজার মনিটরিংয়েও। সাপ্লাই চেইন আছে, এটাকে মেনটেন করার জন্য কতখানি আমরা ডিপ্লোম্যাটিক এফোর্ট আমরা তৈরি করতে পারি, এবং অন্য দিক হলো যে আমার কাঠামোগত যে দুর্বলতাগুলো ছিল সেইটাতে অনেক বেশি জোর দেওয়ার প্রয়োজন এখন হবে। যেমন আমরা দীর্ঘদিন ধরে বলছি যে চাঁদা এবং আমাদের যে সাপ্লাই চেইনের ভিতরে যে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন আছে, এই ম্যানিপুলেশনগুলোকে নিয়ন্ত্রণ করাটা এখন বোধহয় আরও বেশি প্রয়োজন হয়ে যাবে। অর্থ মন্ত্রণালয়ের বিশ্লেষণ বলছে ভারতে বর্ধিত মূল্যস্ফীতি এক বছরেই কমে 65%, আর বাংলাদেশে কমে মাত্র 17%। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে 2024 সালের জুলাইয়ে মূল্যস্ফীতি 11.5% ছাড়ায়, যা এখনও 8.5%-এর বেশি। রুহুল আমিন, 71, ঢাকা। 24 ঘন্টার ব্যবধানে ভরিতে প্রায় 3,500 টাকা বাড়লো স্বর্ণের দাম। ফলে এখন থেকে 22 ক্যারেটের জন্য গুনতে হবে 2,77,428 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,64,772 টাকা, আর 18 ক্যারেটের দাম 2,26,981 টাকা। এদিন সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম 4,432 টাকাও নির্ধারণ করে দিয়েছে বাজুস। ইরান ইসরায়েল চলমান সংঘাতে আতঙ্কে দিন পার করছেন মধ্যপ্রাচ্যের প্রবাসী শ্রমিকরা। ভাগ্য বদলের আশায় উপসাগরীয় অঞ্চলের শ্রমের যোগান দেওয়া শ্রমিকরা এখন সময় কাটাচ্ছেন মৃত্যু ভয়ে। এমন অবস্থায় অঞ্চলটির 2.5 কোটি প্রবাসী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বেশ কয়েকটি দেশ। নিজ নাগরিকদের ফেরানো সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারা। আরও জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। ইরান ইসরায়েল সংঘাতে মুহুর্মুহু কেঁপে উঠছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি অঞ্চল। এতে ভয়ানক শঙ্কায় দিন পার করছেন অঞ্চলগুলোতে কাজ করা লাখো অভিবাসী শ্রমিক। মূলত উপসাগরীয় অঞ্চলে শ্রমের একটি বড় যোগান আসে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশীয় দেশগুলো থেকে। আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য বলছে, অঞ্চলটির স্বাস্থ্য, গৃহস্থালী ও নির্মাণ খাতে কাজ করে প্রায় 2.5 কোটি অভিবাসী শ্রমিক, যেখানে শুধুমাত্র ভারতের প্রায় 90 লাখ কর্মী নানা কাজে নিয়োজিত। তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের মোট শ্রমশক্তির 40%-এর বেশি অভিবাসী, যাদের অনেকেই নিম্ন আয়ের কর্মক্ষেত্রে কাজ করে থাকেন। রয়েছে পর্যাপ্ত সুরক্ষার অভাব। এরই মধ্যে সংঘাতের কারণে কিছু অভিবাসী শ্রমিকের চাকরি বাতিল করেছে নিয়োগকর্তারা, যাদের অধিকাংশই মজুরি কিংবা ভ্রমণের কাগজপত্র ছাড়াই। তবে এমন সংঘাতের মুখেও নিজ নাগরিকদের পাশে দাঁড়িয়েছে বেশ কয়েকটি দেশ। শ্রমিকদের অবস্থান, আশ্রয়স্থল, প্রত্যাবাসন ও সম্ভাব্য ক্ষতি নিয়ে প্রয়োজনীয় সহায়তার কথা জানিয়েছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভারত সরকার। এরই মধ্যে ফিলিপাইন ঘোষণা দিয়েছে, পরিস্থিতির অবনতি হলে দেশটির 24 লাখ কর্মীকে বাধ্যতামূলকভাবে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হবে। এদিকে সংঘাতের কারণে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক কেন্দ্র দুবাই সহ মধ্যপ্রাচ্যের প্রধান বিমানবন্দরগুলো। বাতিল হয়েছে ফ্লাইট, যার ফলে এখন পর্যন্ত ভুক্তভোগী হাজারো মানুষ। তথ্য বলছে, শনিবার প্রায় 2800 এবং রবিবার 3156টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এত কিছুর মাঝে একমাত্র বিকল্প সৌদি আরব। তবে সংশ্লিষ্টরা বলছেন, রিয়াদ থেকে ইউরোপে প্রাইভেট জেটের খরচ হতে পারে $3.5 লাখ। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, এ ছিল 71 বিজনেসের এখনকার আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।